চিত্রিত পিঁড়িতে বসে আছে জরি। কলসিতে করে পানি এনে রাখা হয়েছে। জরির সামনে ডালায় বিচিত্র সব জিনিসপত্র সাজানো। সেখানে আবার দুটি প্রদীপ জ্বলছে। রাজ্যের মেয়েরা ভিড় করেছে সেখানে। বরের বাড়ি থেকে পাঠানো গায়ে হলুদের শাড়ি নিয়ে বেশ হইচই হচ্ছে। কাজের বেটিরাও নাকি এত কম দামি শাড়ি পরে না, এ ধরনের কথা শোনা যাচ্ছে। রুনু এই ফাঁকে তার বন্ধুদের দোতলায় নিয়ে এসেছে। কনক তখন থেকেই আনিসের সঙ্গে দেখা করবার কথা বলছিল। আনিস বলল, ভেতরে আসো রুনু। কি ব্যাপার? আনিস ভাই, এরা সবাই জুড়িয়াপার বন্ধু, তোমার সঙ্গে আলাপ করতে এসেছে। আনিস বিরক্তি চেপে কোনো মতে বলল, তোমরা বসো। ঘরে বসবার কিছু নেই, একটি মাত্র চেয়ার। সেটিতে বাবু গম্ভীর হয়ে বসে আছে। আনিস কি বলবে ভেবে পেল না। বিরক্তভাবে বলল, হঠাৎ আমার সঙ্গে আলাপ করার ইচ্ছে হলো কেন? কেউ সে কথার জবাব দিল না। রুনু কনককে দেখিয়ে বলল, এর নাম কনক, খুব নাম করা মেয়ে আনিস ভাই। রেডিওতে রবীন্দ্রসঙ্গীত গায়। সেই আপনার সঙ্গে দেখা করবার জন্য বেশি ব্যস্ত। কনক চুপ করে রইল। আভা বলল, আপনি আমাদের যুদ্ধের গল্প বলুন আনিস ভাই। আনিস থেমে থেমে বলল, আমি যুদ্ধের কোনো গল্প জানি না। কেন? আপনি আর্মির সঙ্গে যুদ্ধ করেননি? করেছি। সেই গল্প বলুন। আমি যুদ্ধের গল্প বলি না। আভা মুখ কালো করে ফেলল। লায়লা বলল, চল কনক, যাই, গায়ে হলুদের সময় হয়ে গেছে। কনক নড়ল না, থেমে থেমে বলল, যুদ্ধের সময় আমি বড় কষ্ট করেছি আনিস ভাই। বরিশালের কাছে এক জঙ্গলে আমি, আমার মা আর দুই খালা 1 সপ্তাহ লুকিয়েছিলাম। এক খালা সেই জঙ্গলেই ভয় পেয়ে মারা গিয়েছিলেন। আনিস বিস্মিত হয়ে তাকিয়ে রইল কনকের দিকে। কনক গাঢ় স্বরে বলল, খুব কষ্ট করেছি বলেই যারা যুদ্ধ করেছে তাদের আমার সবসময় খুব আপন মনে হয়। কনকের কথার মাঝখানে আনিস হঠাৎ বলে উঠল, আমি খুব অসুস্থ, তোমার সঙ্গে পরে আলাপ করব। রুনু, এই ছেলেটিকে নিয়ে যা, সে তার মাকে খুঁজে পাচ্ছে না। বাবুকে রুনু কোলে তুলে নিতে গেল। বাবু চেয়ারে আরও ভালো করে সেটে বসল। আনিসের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমি যাব না, আমি এখানে থাকব। রুনু তাকে দুহাত ধরে উপরে তুলতে এসে পা ছুঁড়ে কাঁদতে শুরু করলো। রুনু বলল, আনিস ভাই, আমরা যাই। আচ্ছা যাও, কিছু মনে করো না কনক। না না আনিস ভাই, আমি কিচ্ছু মনে করিনি। আনিস হাঁপাতে শুরু করলো। অসহ্য, খুব ঘাম হচ্ছে, বুক শুকিয়ে কাঠ। দাঁতের দাঁত চেপে এসে মনে মনে গুলল, 199। দরজায় টোকা পড়ল। আনিস তাকালো ঘোলা চোখে। বাবু আবার ফিরে এসেছে। আনিস চোখ বন্ধ করে ফেলল। বাবু বলল, আমি এসেছি। আনিস কোনো মতে বলল, বাবু, 1 গ্লাস পানি আনো। আনিসের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। পেথিড্রিন দিতে হবে নাকি কে জানে। বড় চাচাকে খবর দেওয়া প্রয়োজন। বাবু পানির খোঁজে বেরিয়ে একা একা ঘুরে বেড়াতে লাগলো। হাঁটতে হাঁটতে চলে গেল ছাদে। সেখানে মিস্ত্রিরা শামিয়ানা টানাচ্ছে। সে অনেকক্ষণ তাই দেখল। তারপর নেমে এলো দোতলায়। দোতলা খাঁ খাঁ করছে। সবাই গিয়েছে গায়ে হলুদে। সে এ ঘর থেকে ও ঘর ঘুরে বেড়াতে লাগলো। জরির বড় চাচা তার রেডিওগ্রাম বন্ধ করে দিয়ে বিরক্ত হয়ে বারান্দায় বসেছিলেন। বাবু তাকে গিয়ে বলল, পানি খাবো। তিনি তাকে পানি খাইয়ে দিলেন। বাবু শান্ত হয়ে আনিসের ঘর খুঁজে বেড়াতে লাগলো। পরীর ট্রেন ভোর 8:30টার মধ্যে ময়মনসিংহ পৌঁছানোর কথা, কিন্তু গফরগাঁ আসতেই 9:45 হয়ে গেল। মেল ট্রেন, অথচ ছোট বড় সব স্টেশন ধরছে। লোক উঠেছে 20 স্তর। ছাদে পর্যন্ত গাদাগাদি ভিড়। ফার্স্ট ক্লাস কামরাগুলি অপেক্ষাকৃত ফাঁকা ছিল, কিন্তু কাউরাইতে এক দঙ্গল ছাত্র উঠে পড়ল। বিপদের ওপর বিপদ। পরীর মেয়ে লীনা কদিন ধরেই সর্দিতে ভুগছিল।
ট্রেনে ওঠার পর থেকে তার জ্বর হু হু করে বাড়তে লাগলো। পরি মেয়েকে কোলে করে জানালার এক পাশে বসেছে, তার অন্য পাশে বসেছে পান্না। পান্না এক দণ্ডও কথা না বলে থাকতে পারে না। সে ক্রমাগত মাকে প্রশ্ন করে যাচ্ছে, এটা কি মা? ওই লোকগুলি নৌকায় কি করছে মা? ওই নৌকাটার পা লাল আর এটা সাদা কেন? হোসেন সাহেব ট্রেনে উঠেই একটা বই তার নাকের সামনে ধরে রেখেছেন। গাড়ির ভিড়, লিনার ঝড় বা পান্নার প্রশ্নমালা কিছুই তাকে বিচলিত করতে পারছে না। পরীর বিরক্তি ক্রমেই বাড়ছিল। একসময় সে ঝাঁঝিয়ে উঠল, রাখো তোমার বই, দেখো মেয়েটার কেমন জ্বর। হোসেন সাহেব হাত বাড়িয়ে মেয়ের উত্তাপ দেখলেন, শান্ত গলায় বললেন, ও কিছু নয়, এক্ষুনি রেমিশন হবে। তিনি বইয়ের পাতা উল্টাতে লাগলেন। পান্না বলল, মা রেমিশন কি? কি জানি, চুপ করে বসে থাক। গাড়ির অনেকেই কৌতূহলী হয়ে তাকাচ্ছে পরীর দিকে। পরী সেই ধরনের মহিলা যাদের দিকে পুরুষেরা সবসময় কৌতূহলী হয়ে তাকায়, চোখে চোখ পড়লেও দৃষ্টি ফিরিয়ে নেয় না। রূপবতী মেয়েদের প্রায়ই বড় রকমের কোনো ত্রুটি থাকে। পরীর একটি মাত্র ত্রুটি, সে বোকা। হোসেন সাহেব পরীকে বিয়ে করে বেশ হতাশ হয়েছেন। শুধুমাত্র রূপ একটি পুরুষ মানুষকে দীর্ঘদিন মুগ্ধ করে রাখতে পারে না। পরীর মেয়ে দুটি মায়ের মতো রূপবতী হয়নি দেখে হোসেন সাহেব খুব খুশি হয়েছেন। মেয়ে দুটি বাবার গায়ের শ্যামলা রং পেয়েছে, চোখ মুখ নাক ফোলা ফোলা, অনেকখানি মিল আছে চাইনিজ বাচ্চাদের সঙ্গে। এবিভিএন হসপিটালের এক নার্স হোসেন সাহেবকে জিজ্ঞেস করেছিল, বাচ্চাদের মা কি চাইনিজ? পরি তার মেয়ে দুটিকে নিয়ে মাঝে মাঝে দুশ্চিন্তায় ভোগে। বড় হলে বিয়ে দিতে ঝামেলা হবে, এইসব ভাবনা তাকে মাঝে মধ্যেই পায়। হোসেন সাহেবকে সে কথা বলতেই তিনি হো হো করে হাসতে থাকেন। পরি রাগী গলায় বলে, এর মধ্যে হাসির কি হলো? কালো মেয়েদের কি ভালো বিয়ে হয়? আমি যদি কালো হতাম তুমি আমাকে বিয়ে করতে? হোসেন সাহেব একটু অপ্রস্তুত হন। মাঝে মধ্যে পরিবেশ বুঝিয়ে কথা বলে। হোসেন সাহেব বলেন, আমার সঙ্গে তোমার বিয়েটা তাহলে খুব ভালো বিয়ে করতে চাও? পরি তার জবাব দেয় না, কারণ মাঝে মাঝে তার নিজেরই সন্দেহ হয়। যদিও হোসেন সাহেব একটি নিখুঁত ভদ্রলোক এবং তাকে বিয়ে করবার ফলেই সে পৃথিবীর অনেকগুলি বড় বড় দেশ ঘুরে বেরিয়েছে, তবুও কোথাও কিছু অমিল আছে। লন্ডনে থাকাকালীন এটি প্রথম চোখে পড়ে পরীর। পরীকে সারাদিন একা একা থাকতে হতো ফ্ল্যাটে। রেকর্ড বাজিয়ে আর রান্না করে কতটুকু সময়ই বা কাটে। গল্প করার লোক নেই। পরী ইংরেজি জানলেও বলতে পারে না, আবার বিদেশি উচ্চারণ বুঝতেও পারে না। তার সারাটা দিন কাটতো কয়েদির মতো। হোসেন সাহেব ফিরতেন সন্ধেবেলায়। চা খেয়েই তার পড়াশোনা শুরু হতো। পরী হয়তো একটা গল্প শুরু করেছে, হোসেন সাহেব হাসি মুখে তাকিয়ে আছেন তার দিকে, কিন্তু কিছু দূর বলবার পরপরই পরী বুঝতে পারত হোসেনের গল্প শোনার মুড নেই। সে তাকিয়ে আছে পরীর দিকে ঠিকই, কিন্তু ভাবছে অন্য কিছু। পরী আচমকা গল্প বন্ধ করত। হোসেন সাহেব বলতেন, তারপর কি হলো? থাক, আর ভালো লাগছে না, এই বলে গম্ভীর হয়ে উঠে যেত। তার আরও খারাপ লাগতো যখন দেখতো হোসেন গল্প বন্ধ হওয়ায় খুশিই হয়েছে। পরী বলল, ময়মনসিংহ আর কত দূর? হোসেন সাহেব বই থেকে চোখ তুলে বললেন, দূর আছে। পরী বলল, বাই রোডে এলে কত ভালো হতো। হোসেন সাহেব জবাব দিলেন না। পান্না বলল, বাই রোডে এলে ভালো হতো কেন মা? আর একটা কথা বললে চর খাবি পান্না। পরী ঝাঁঝিয়ে উঠল। পান্না উসখুস করতে লাগলো। আরেকটা কথা জানিবার জন্য তার খুব ইচ্ছে হচ্ছে। সে কয়েকবার মার দিকে তাকালো। মা ভীষণ গম্ভীর, কাজেই সে এলো বাবার কাছে। ফিসফিস করে কানে কানে বলল, বাবা একটা কথা শোনো। বলো। ওই যে কারেন্টের তারে পাখি বসে আছে দেখেছো? দেখলাম, শালিক পাখি। ওই পাখিগুলি শখ খায় না কেন? টেলিগ্রাফের তারে বসে আছে। টেলিগ্রাফের তারে কারেন্ট নেই, তাই শখ খায় না। ও, বুঝেছি। পরী দেখলো মেয়ে ও বাবা খুব আলাপ চালিয়ে যাচ্ছে। সে আগেও দেখেছে মেয়ের সঙ্গে আলাপে হোসেনের কোনো ক্লান্তি নেই। যখন আর্জেন্ট কলের কথাও মনে থাকে না। জরুরি টেলিফোন করতে হবে বলে হঠাৎ উঠে পড়ারও প্রয়োজন হয় না।
পরীর মনে হলো সে দারুণ অসুখী ও দুঃখী। এরকম মনোভাব তার প্রায়ই হয়। সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। বিলেতে থাকার সময়ও পরী লক্ষ্য করেছে তার ব্যাপারে হোসেনের কোনো আগ্রহ নেই। প্রায়ই একগাদা চিঠি আসতো পরীর। হোসেন সাহেব ভুলেও জিজ্ঞেস করতেন না চিঠি কে লিখল। সেসব চিঠির জবাব লিখতে এক এক সময় গভীর রাত হয়ে যেত। ঘড়ির কাঁটার নিয়মে ঘুমোতে যেতেন হোসেন সাহেব। ভুলেও জিজ্ঞেস করতেন না এত রাত জেগে কোথায় চিঠি লেখা হচ্ছে। হোসেনের এক বন্ধু প্রায়ই আসতো বাসায়। সে পরীর সঙ্গে ঘন্টার পর ঘন্টা আলাপ করত। পরী কোনো কোনো দিন ইচ্ছে করেই সেই বন্ধুটির সঙ্গে বেড়াতে যেত। ফিরতে রাত হতো প্রায় সময়ই। পরী চাইতো হোসেনের মনে একটু সন্দেহ দেখা দিক, ঈর্ষার কিছু জীবাণু কিলবিল করে উঠুক তার মনে। কিন্তু সেরকম কিছুই হয়নি। হোসেন নির্বিকার ও নিরাসক্ত। হাল ছেড়ে দিয়ে নিজেকে গুটিয়ে নিল পরী। লীনা পান্না এলো সংসারে। যমজ মেয়ে একা সামলানো মুশকিল। রাত জাগা, কাপড় বদলে দেওয়া, ঘড়ি দেখে দেখে দুধ বানানো, এসব করতে করতে একসময় পরীর মনে হলো সংসারটা এমন কিছু খারাপ জায়গা নয়। হোসেনের মতো স্বামী নিয়ে সুখী হতে বাধা নেই। কিন্তু হোসেন যদি আরও একটু কাছে আসতো, পরীর কত কী আছে গল্প করবার, সেসব যদি সে মন দিয়ে শুনতো, কথার মাঝখানে থেমে গিয়ে যদি না বলতো, পরী আজ বড় ঘুম পাচ্ছে, তাহলে জীবনটা অনেক বেশি অর্থবহ ও সুরভিত হতো না। ময়মনসিংহ এসে গেল প্রায়। এগ্রিকালচারাল ইউনিভার্সিটি স্টেশনে গাড়ি এসে থেমেছে। ছাত্রদের দলটি নেমে যাওয়াতে কামরাটি একেবারে ফাঁকা হয়ে গেছে। হোসেন সাহেব বই বন্ধ করে জানালা দিয়ে গলা বের করলেন। চমৎকার ইউনিভার্সিটি, সবুজে সবুজে ছয়লাভ। সাদা রঙের বড় বড় দালানগুলিকে দ্বীপের মতো লাগছে। রাস্তার দুপাশে নারকেল গাছের সারি। পরী বলল, লিনার জ্বর আর নাই। দেখো তো কটা বাজে। 10:15, 2.5 ঘন্টা লেট। পান্না বলল, 2.5 ঘন্টা লেট হলে কি হয় বাবা? খুব মজা হয়। জুতো পরে নাও পান্না, আর দেরি নেই। লিনাকে শুইয়ে রেখে পরী টয়লেটে গিয়ে চুল আঁচড়ালো। পান্নার জুতো পরিয়ে দিল। লিনার ঘুম ভাঙিয়ে তার জামা বদলে দিল। বেশ লাগছে তার। পরী হালকা গলায় বলল, ঝুড়ির গায়ে হলুদ কি হয়ে গেল? তোমার জন্য নিশ্চয়ই অপেক্ষা করবে। পরী হাসি মুখে বলল, বউ সাজলে জড়িকে কেমন দেখাবে কে জানে। হোসেন সাহেব জবাব দিলেন না। তিনি খানিকটা অন্যমনস্ক হয়ে পড়েছেন। দূর থেকে স্টেশনের লাল দালান দেখা যাচ্ছে। লাইন বদল হওয়ার ঘটাং ঘটাং শব্দ আসছে। হোসেন সাহেব হঠাৎ বললেন, পরী, আনিসের চিঠির কথাটা মনে আছে? বড় কষ্ট লাগছে। পরী বলল, আনিস বাঁচবে তো? না, স্পাইনাল কর্ডের লম্বোসেক্রাল রিজিয়ন ড্যামেজড। তাছাড়া শুধু প্যারাপ্লেজিয়া নয়, আরও সব জটিলতা দেখা দিয়েছে। শুনেছি পেথিড্রিন দিতে হয়। পরী গম্ভীর হয়ে পড়ল। হোসেন সাহেব বললেন, কাল রাত থেকে আনিসের চিঠির কথা মনে পড়ছে। তোমার কাছে আছে সেটা? না, নেই। চিঠিটি আনিস পরীকে অনেক ভনিতা করে লিখেছিল। 5 বৎসরে আনিস মাত্র 4টি চিঠি লিখেছিল। 6-7 লাইনের দায়সারা গোছের চিঠি। কিন্তু শেষ চিঠিটি ছিল সুদীর্ঘ। চিঠিতে অনেক কায়দা কানুন করে লিখেছে সে জরিকে বিয়ে করতে চায়। কাউকে বলতে লজ্জা পাচ্ছে। তবে জরির কোনো আপত্তি নেই। এখন একমাত্র ভরসা পরী। পরী যদি দয়া করে কিছু একটা করে, তাহলে সারা জীবন সে ইত্যাদি ইত্যাদি। পরী এ চিঠি পেয়ে হাসবে কি কাঁদবে ভেবে পায়নি। সে জোর গলায় বলেছে, জরি কিছুতেই রাজি হবে না। ভাই বোনের মতো মানুষ হয়েছি। ছোটবেলায় সবাই এক খাটে ঘুমাতাম। কিন্তু হোসেন সাহেব খুব শান্ত গলায় বলেছেন, খুব রাজি হবে। আনিসের মতো ছেলে হয় না। তুমি লেখো শ্বশুর সাহেবকে, আমিও লিখব। আনিসের চিঠি পড়ে হোসেন সাহেবের বুঝতে একটুও অসুবিধে হয়নি যে চিঠিটা আসলে লিখেছে জরি। আনিস শুধু কপি করেছে। চিঠিতে 5 বার আশ্চর্য শব্দটি আছে। ঘন ঘন আশ্চর্য ব্যবহার করা জরির পুরনো অভ্যাস।
তার সব চিঠি শুরু হয় এইভাবে, আশ্চর্য, বহুদিন আপনাদের চিঠি পাই না। আনিস খুবই ভালো ছেলে, এতে কোনো সন্দেহের কারণ নেই। তবু পরি জানত বাবা রাজি হবেন না। তিনি কোনো এক বিচিত্র কারণে আনিসকে সহ্য করতে পারতেন না। তাছাড়া আনিসের মা বিধবা হবার পরপরই আরেকটি ছেলেকে বিয়ে করে খুলনা চলে যান। এই নিয়েও অনেক কথা ওঠে। সব জেনে শুনে পরীর বাবা আনিসকে পাত্র হিসেবে পছন্দ করবেন কেন? তাছাড়া এত ঘনিষ্ঠভাবে চেনা একটি ছেলেকে কি বিয়ে করা উচিত? পরী খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। এর পরপরই স্বাধীনতার যুদ্ধ শুরু হলো। পরীকে চিঠি লিখতে আর হলো না। সে যখন দেশে ফিরে এলো তখন আনিস কম্বাইন্ড মিলিটারি হসপিটালে, সেখান থেকে পিজিতে। জরি আনিসকে দেখে খুব কেঁদেছিল। আনিস সান্ত্বনার ভঙ্গিতে বলেছে, একটা যুদ্ধে অনেক কিছু হয় জুরি। কতবার জুরি গিয়েছে হাসপাতালে, কত কথাই তো হয়েছে, কিন্তু ভুলেও আনিস সেই চিঠির উল্লেখ করেনি। জরিও সে প্রসঙ্গ তোলেনি, যেন তাদের মনেই নেই তারা দুজন মিলে চমৎকার একটা চিঠি লিখেছিল পরীকে। গাড়ি ইন করেছে স্টেশনে। হোসেন সাহেব বললেন, লিনাকে আমার কোলে দিয়ে তুমি নামো পরী। পরীকে দেখতে পেয়ে একদল ছেলেমেয়ে চেঁচিয়ে উঠল, ইস, এত দেরি! এদিকে বোধহয় গায়ে হলুদ হয়ে গেছে। পরী তাদের দিকে তাকিয়ে হাসতে লাগলো। লিনা হাততালি দিল। বিয়ে বাড়ি খুব জমে উঠেছে। বাড়ির সামনে খোলা মাঠে ছেলেমেয়েরা হই হই করে ছিবুড়ি খেলছে। তাদের চিৎকারে কান পাতা দেয়। শিশুদের আরেকটি দল গম্ভীর হয়ে ঘুরে বেড়াচ্ছে। যেখানে বাবুর্চিরা রান্না বসিয়েছে সেখানেও অপেক্ষাকৃত কম বয়সী শিশুদের দেখা যাচ্ছে। ছাদে শামিয়ানা খাটানো হয়ে গেছে, সেখানে চেয়ার টেবিল সাজানো হয়েছে। অনেকেই ভারিক্কি চালে চেয়ারে বসে আছে। কিশোরী মেয়েদের ৬-৭ জনের একটি দল জোট বেঁধে ঘুরে বেড়াচ্ছে। বিয়ে উপলক্ষে তারা আজ সবাই শাড়ি পরেছে। সবাই আপ্রাণ চেষ্টা করছে যেন তাদেরকে মহিলার মতো দেখায়। এদের মধ্যে শিলা নামের একটি মেয়ে বাড়ি থেকে এক প্যাকেট দামি সিগারেট এনেছে। বিয়েবাড়ির এক নির্জন আড়াল খুঁজে পেলেই সিগারেটে টান যায়, কিন্তু কোথাও সেরকম জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। কিশোরীর এই দলটির সবাই কিছু পরিমাণে উত্তেজিত। তারা কথা বলছে, ধীরে ধীরে মাঝে মাঝেই হেসে উঠছে, তবে সে হাসির স্বরগ্রামও খুব নিচু। শেষ পর্যন্ত তারা একটি জায়গা খুঁজে পেল, দোতলায় সবচেয়ে দক্ষিণের একটি ঘর। পুরনো আসবাবে সে ঘরটি ঠাসা। দুটি জানালাই বন্ধ বলে ঘরের ভেতরটা আর্দ্র ও অন্ধকার। একটি নিষিদ্ধ কিছু করবার উত্তেজনায় সবাই চুপচাপ। বড় রকমের একটি ঝগড়াও শুরু হয়েছে বিয়ে বাড়িতে। এসব ঝগড়াগুলি সাধারণত শুরু করেন নিমন্ত্রিত গরিব আত্মীয়রা। তারা প্রথমে খুব উৎসাহ নিয়ে বিয়ে বাড়িতে আসেন, কোনো একটা কাজ করবার জন্য ঘুরে বেড়ান, কিন্তু কিছু করতে না পেরে ক্রমেই বিমর্ষ হয়ে ওঠেন। একসময় দেখা যায় একটি তুচ্ছ ব্যাপার নিয়েই তারা মেতে উঠেছেন। চিৎকারে কান পাতা যাচ্ছে না। বরপক্ষী ওদের তরফ থেকে 2টি রুই মাছ পাঠানো হয়েছিল। মাছ দুটি নাকি পচা। এই হচ্ছে আজকের ঝগড়ার বিষয়। তবে সব বিয়েতেই চরম গণ্ডগোলগুলি যেমন ফস করে নিভে যায়, এখানেও তাই হলো। দেখা গেল বরপক্ষীয় যারা বিয়ের তত্ত্ব নিয়ে এসেছিল, 2টি মেয়ে, একটি অল্প বয়সী ছেলে এবং একজন মাঝবয়সী ভদ্রলোক, মহা আনন্দে রং খেলায় মেতে গেছে। বরের বাড়ির রোগামতো লম্বা মেয়েটিকে 2-3 জন জাপটে ধরে সারা গায়ে খুব করে কালো রং মাখাচ্ছে। মেয়েটি হাত পা ছুটছে এবং খুব হাসছে। রং ছোড়াছুড়ির ব্যাপারটা দেখতে দেখতে খ্যাপামির মতো শুরু হলো। একদল মেয়ে দৌড়াচ্ছে, তাদের পিছু পিছু আরেক দল যাচ্ছে রঙের কৌটো নিয়ে। খিলখিল হাসি, চিৎকার আর ছোটাছুটিতে চারিদিক সরগরম। ছেলেদের দলও বেমালুম জুটে গেছে। অল্প পরিচিত অপরিচিত মেয়েদের গালে রং মাখিয়ে দিতে কিছুমাত্র দ্বিধা করছে না। মেয়েরাও যে এ ব্যাপারে কিছু একটা মনে করছে তাও মনে হচ্ছে না, তাদেরও ভালোই লাগছে। পরি যখন এসে পৌঁছলো তখন বরের বাড়ির রোগা মেয়েটিকে ছেড়ে দেওয়া হয়েছে, যাকে দেখাচ্ছে ভূতের মতো। পান্না ভয় পেয়ে বলল, মা, একটা পাগলি! ওমা, একটা পাগলি!
পরীকে দেখতে পেয়ে সবাই ছুটে এলো। নিমেষের মধ্যে পরীর ধবধবে গাল আর লালচে ঠোঁট কালো রঙে ডুবে গেল। লীনা ও পান্না দুজনেই হতভম্ব। লীনা বলল, এরকম করছে কেন? হোসেন সাহেব ব্যাপারটা দেখে সটকে পড়েছেন, শটান চলে গিয়েছেন দোতলায়। লীনা ও পান্না হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ততক্ষণে রং খেলা চরমে উঠেছে। ভেতরের বাড়ির উঠোনে বালতি বালতি পানি ঢেলে ঘন কাদা করা হয়েছে। মাঝবয়সী একটি ভদ্রমহিলাকে সবাই মিলে গড়াগড়ি খাওয়াচ্ছে সেই কাদায়। ভদ্রমহিলার শাড়ি জড়িয়ে গেছে, ব্লাউজের বোতাম গিয়েছে খুলে। তিনি ক্রমাগত গাল দিচ্ছেন, কিন্তু সেদিকে কেউ কান দিচ্ছে না। সবাই হাসছে, সবাই চেঁচাচ্ছে। লীনা ও পান্নার বিমর্ষ ভাব কেটে গিয়েছে। তারাও মহানন্দে জুটে পড়েছে সে খেলায়। পান্না ফুর্তিতে ঘন ঘন চেঁচাচ্ছে। এমন মজার ব্যাপার সে বহুদিন দেখেনি। জড়িয়ে এসে দাঁড়িয়েছে বারান্দায়। সে সবার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছে। তার একটু লজ্জা লজ্জা করছে। পরী কাদামাখা শরীরে জড়িকে জড়িয়ে ধরল। জড়ি বলল, আপা কখন এসেছিস? এই তো এখন। তোর কেমন লাগছে জড়ি? কি কেমন লাগছে? বিয়ে? জড়ি হাসতে লাগলো। রং ছড়াছড়ির হাত থেকে বাঁচবার জন্য হোসেন সাহেব অতিরিক্ত ব্যস্ততায় দোতলায় উঠে এসেছেন। তার গায়ে শার্ক স্কিনের দামি কোট নষ্ট হলেই তো গেল। বিয়েটের সময় মেয়েদের কোনো কাণ্ডজ্ঞান থাকে না। উঠোনের কাদায় গড়াগড়ি করাতেও তাদের বাঁধবে না। দোতলায় তিনি আনিসের ঘরটি খুঁজে পেলেন না। হাঁটতে হাঁটতে চলে গেলেন শেষ প্রান্তে। সেখানে কিশোরী মেয়েদের দলটি সিগারেট টানছে। তারা হোসেন সাহেবকে দেখে হতবম্ব হয়ে গেল। তিনি নিজেও বিস্মিত, তবুও হাসি হাসি মুখে বললেন, আনিসের ঘরটা একজন দেখিয়ে দাও তো। কেউ নড়ল না। আনিসের ব্যথা এখন একেবারেই নেই। শরীর বেশ হালকা ও ঠিকঠাক লাগছে। জমাদার এসেছিল ঘর ঝাড় দিতে, বেড প্যান সরিয়ে নিতে। তাকে দিয়ে পানি আনিয়ে আনিস দাড়ি কামালো। মুখ ধোয়া, চুল ব্রাশ করা আগেই হয়েছে। হালকা গোলাপি একটা সিল্কের শার্ট বের করে পরল। বিয়েবাড়ি উপলক্ষে কত লোকজন আসে! এ সময় কি বাসি কাপড়ে ভূত সেজে শুয়ে থাকা যায়? বেশ লাগছে আনিসের। মাঝে মাঝে এরকম চমৎকার সময় আসে, মনে হয় বেঁচে থাকাটা খুব একটা মন্দ ব্যাপার নয়। খবর কাগজ দিয়ে গেছে অনেক আগে। আনিস আধশোয়া হয়ে বসে আছে, খবরের কাগজ কোলে নিয়ে বসে থাকাটাও রোমাঞ্চকর ব্যাপার। আনকোরা নতুন কাগজ, এখনো ভাঁজ ভাঙা হয়নি। ইচ্ছা করলেই পড়া শুরু করা যায়। তবে আনিস এইভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে। তার পড়া শুরু হয় ভেতরের পাতা থেকে। হারানো বিজ্ঞপ্তি, পড়াইতে চাই, রেকর্ড প্লেয়ার বিক্রি, পাত্রী চাই, এইগুলোই তার কাছে বড় খবর। পড়তে আনিসের দারুণ ভালো লাগে। এ থেকেই কত মজার মজার জিনিস চোখে পড়ে। একবার রাইসুদ্দিন নামের এক ভদ্রলোক বিজ্ঞাপন দিল, আকবর ফিরিয়ে আসো, যাহা চাও তাহাই হইবে। তোমার মা রোজ প্যান প্যান করেন। রোজ প্যান প্যান শব্দটি আনিসের খুব মনে ধরেছিল এবং সে রীতিমতো চিন্তিত হয়ে পড়েছিল আকবর তার মায়ের কাছে ফিরেছে কিনা তাই ভেবে। আরেকবার আরেকটি বিজ্ঞাপন ছাপা হলো, রোকেয়া সুলতানা নামের এক স্কুল শিক্ষিকার। বর্ণনার ভঙ্গিটি ছিল এই রকম, আমার বয়স ৩৫, অবিবাহিতা, নিকট আত্মীয় স্বজন কেউ বেঁচে নেই। কোনো সহৃদয় ছেলে আমাকে বিয়ে করলে চিরকৃতজ্ঞ থাকব। আমার চেহারা ভালো নয়। শেষ লাইনের আমার চেহারা ভালো নয় বাক্যটি একেবারে বুকে বেঁধে এলো। ভদ্রমহিলাকে একটি চিঠি লিখবার দারুণ ইচ্ছে হয়েছিল, কিন্তু কি লিখবে ভেবে পায়নি বলে লেখা হয়নি। আনিস, কি খবর? আনিস তাকিয়ে দেখল হোসেন সাহেব হাসি মুখে দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। এই লোকটিকে আনিস খুব পছন্দ করে। দেখা সাক্ষাৎ তেমন হয় না, কিন্তু যখনই হয় আনিসের সময়টা চমৎকার কাটে। হোসেন সাহেব বললেন, বাইরে খুব রং খেলা হচ্ছে, তোমার এখানে আশ্রয় নিতে এলাম। খুব ভালো করেছেন। কখন এসেছেন? এইমাত্র? হ্যাঁ, কেমন আছো বলো। খুব ভালো। তবে যে শুনলাম খুব পেইন হয়, মাঝে মাঝে পেথিড্রিন দিতে হয়। তা হয়, কিন্তু এখন ভালো। হোসেন সাহেব কোটি খুলে হ্যাঙ্গারে ঝুলিয়ে দিলেন।
চেয়ারে বসতে বসতে বললেন, তোমার জন্যে গল্পের বই পাঠিয়েছিলাম, পেয়েছো? জি, পেয়েছি। পড়েছো নাকি সব? কিছু কিছু পড়েছি। কি যে রস পাও গল্পের বইয়ে, তোমরাই জানো। তোমার পড়ি আপার তো বই পেলে আর কোনো কথা নেই। একবার কি একটা বই পড়ে ফিচ ফিচ করে এমন কান্না, দুপুরে ভাত খেলো না, রাতেও না। কি বই সেটি? কি জানি কি বই, জিজ্ঞেস করো ওকে। যে লেখক লিখেছে সে নিশ্চয়ই লেখবার সময় খাওয়া দাওয়া ঠিকঠাক করেছে। হোসেন সাহেব হাসতে লাগলেন। আনিসও হাসল। হোসেন সাহেব বললেন, এক কাপ চা খেলে হতো। আমার এখানে চায়ের সরঞ্জাম আছে, কাউকে ডেকে আনেন। ডাকতে হবে না, আমিই পারবো। হোসেন সাহেব নিঃশব্দে উঠে গিয়ে হিটার জ্বালালেন। চা, চিনির পট খুঁজে বের করলেন। দুটি কাপ ধুয়ে টেবিলে এনে রাখলেন। আনিস দেখল তিনি মৃদু মৃদু হাসছেন। এই লোকটির বেশ কিছু বিচিত্র অভ্যেস আছে। আপন মনে হাসা, আপন মনে কথা বলা তার মধ্যে পড়ে। এছাড়াও আরও অদ্ভুত অভ্যেস আছে, যেগুলি পরী জানে, কিন্তু পরী সেসব নিয়ে কারো সঙ্গে গল্প করতে পারে না। তার স্বামী সম্পর্কে সে খুব সজাগ। কেউ তার কোনো দোষ ধরুক, তাকে নিয়ে হাসি তামাশা করুক, এসব সহ্য করতে পারে না। বড় চাচা একবার পরীকে বলেছিলেন, তোর ভদ্রলোকটি এমন মিনমিনে কেন রে? এতেই পরী কেঁদে কেটে অস্থির হয়েছিল। বড় চাচা অপ্রস্তুতের এক শেষ। আবার এও ঠিক, হোসেন সাহেবের সঙ্গে পরীর বনিবনা হয়নি। কুমারী অবস্থায় পরী যেসব কথা ভেবে একা একা লাল হতো, তার কোনোটিই বাস্তবের সঙ্গে মেলেনি। এ নিয়ে তার গোপন ব্যথা আছে, আনিস তা জানে। সে হঠাৎ বলল, পরী তার বাচ্চা দুটিকে কেমন আদর করে দুলাভাই? খুব, যাকে বলে অ্যানিমাল লাভ। আর আপনাকে? আমাকে ভয় করে। নাও তোমার চা, মিষ্টি লাগবে কিনা বলো। আনিস চায়ে চুমুক দিল। পেটের মধ্যে মোচড় দিয়ে উঠছে। সকালে নাস্তা হয়নি, এখন বেলা হয়েছে 12টা। খিদে জানান দিচ্ছে। হোসেন সাহেব বলছেন, এরকম করছো কেন? ব্যথা শুরু হলো নাকি? না, ও কিছু নয়। হোসেন সাহেব সিগারেট ধরালেন। আনিস খানিকক্ষণ ইতস্তত করে বলল, আপনি কি সুখী? সামটাইমস। একটি মানুষ সারাক্ষণ সুখী থাকতে পারে না, মাঝে মাঝে সুখী হয়। এখন আমি সুখী। কেন? কি জানি কেন হঠাৎ এসব কথা জিজ্ঞেস করছো যে? দুলাভাই, মাঝে মাঝে আমি এসব নিয়ে ভাবি। কিছু করবার নেই তো, এই জন্য। মাঝে মাঝে আমার মনে হয় আসলে হ্যাপিনেস বলে আলাদা কিছু নেই। আনিসের কথা শেষ হবার আগেই দারুণ হইচই ও চেঁচামেচি শোনা যেতে লাগলো। একটি তীক্ষ্ণ মেলি গলায় কে যেন কেঁদে উঠল। ছাদের উপর থেকে হুড়মুড় শব্দে একসঙ্গে অনেক লোক নিচে নেমে এলো। হোসেন সাহেব আধখাওয়া চায়ের কাপ নামিয়ে রেখে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলেন। গোলমালটা যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমনি হঠাৎ থেমেও গেল। একটি বিয়েবাড়ির হইচই হঠাৎ থেমে গেলে বুকে ধক করে ধাক্কা লাগে। আনিস নিদারুণ অস্বস্তি নিয়ে অপেক্ষা করছিল। হোসেন সাহেবের ফিরে আসতে দেরি হলো না। তিনি আবার তার ঠান্ডা চায়ের কাপে চুমুক দিলেন। আনিসের দিকে তাকিয়ে অন্যমনস্ক ভঙ্গিতে হাসলেন। আনিস বলল, কি হয়েছিল দুলাভাই? আমার মেয়ে পান্না ডুবে গিয়েছিল পুকুরে। বলেন কি? সঙ্গে সঙ্গে তুলে ফেলেছে। পুকুরে গেল কি করে? মেয়েরা সবাই রং খেলে গিয়েছিল গা ধুতে, পান্নাও গিয়েছে। হোসেন সাহেব আরেকটি সিগারেট ধরালেন। আনিস দেখল আগুন জ্বালাতে গিয়ে তার হাত কাঁপছে, দেশলাইয়ের কাঠি বারবার নিভে যাচ্ছে। আনিস বলল, আপনি পরীর কাছে যান। যাই, সিগারেটটা শেষ করে নি। পরী কী করছে জানো? লীনা পান্না তার 2 বাচ্চাকে জড়িয়ে ধরে বসে আছে। মাঝে মাঝে অবিকল গরুর মতো গলায় চিৎকার করে কাঁদছে। দুলাভাই, আপনি পরীর কাছে যান। যাই। আনিস, তুমি হ্যাপিনেস সম্পর্কে জানতে চাইছিলে, পরে বলবেন, এখন পরীর কাছে যান। হ্যাঁ, তাই যাই। হোসেন সাহেব উঠে দাঁড়ালেন। আনিস দেখল তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তিনি অন্যমনস্ক ভঙ্গিতে হাসলেন।
হইচই শুনে বড় চাচা নিচে নেমে গিয়েছিলেন। ততক্ষণে পান্নাকে পানি থেকে তোলা হয়েছে এবং পান্নার চারপাশে একটি জটলার সৃষ্টি হয়েছে। সবকটি বাচ্চা তার স্বরে চেঁচাচ্ছে। বড় চাচা কয়েকবার জানতে চেষ্টা করলেন কি হয়েছে, কিন্তু সবাই হইচই করছে, কেউ কিছু বলছে না। তিনি ভিড়ের মধ্যে উঁকি দিয়ে দেখলেন পরী তার দুই মেয়েকে জড়িয়ে ধরে ঠকঠক করে কাঁপছে। পরীর গা ভেজা, তার মাথায় কচুরিপানার ছোট ছোট পাতা লেগে রয়েছে। বড় চাচা ভীষণ অবাক হয়ে গেলেন, গলা উঁচিয়ে বললেন, কি হয়েছে রে পরী? পান্না পানিতে ডুবে গিয়েছিল, আভা কোনো মতে তুলেছে। পরী ঘন ঘন চোখ মুছতে লাগলো। বড় চাচা বললেন, তুলেই তো ফেলেছে, তবু কাঁদছিস? বড় চাচা হাসতে লাগলেন। পরীর কাণ্ড দেখে বেশ মজা লাগছে তার। তিনি একবার ভাবলেন জিজ্ঞেস করেন, পরী নিজেই যে ছোটবেলায় পুকুরে ডুবে মরতে বসেছিল সেটি কি তার মনে আছে? কিন্তু তিনি কিছুই বললেন না, নিঃশব্দে নিজের ঘরে চলে গেলেন। তাকে এখন খুব হাসি খুশি দেখাচ্ছে।